একজন পুলিশ কনস্টেবল 18 বছর পর ভাইকে খুঁজে বের করতে ভয়ঙ্কর এক পথে পাড়ি জমায়। সেখানে গিয়ে ভাইকে পেলেও পড়ে যায় এক চক্রের মধ্যে। সেখান থেকেই সাধারণ পুলিশ কনস্টেবল নতুন এক পরিচয় পায়। কি সেই পরিচয় তা না হয় কিংডম মুভির এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। তাহলে এবার পুরো গল্প শুরু করা যাক। গল্পের শুরু 1920 সালে শ্রীকাকুলামের উপকূলবর্তী অঞ্চলে, যেখানে এক শক্তিশালী গোষ্ঠী কোস্টালরা শান্তিতে বসবাস করছিল। হঠাৎই সেই শান্তি ভেঙে চুরমার করে দেয় ইংরেজ শাসকেরা। এই এলাকায় বিপুল পরিমাণে স্বর্ণ পাওয়ার গুজব ছড়িয়ে পড়ে, আর সেই স্বর্ণের লোভে ঝাঁপিয়ে পড়ে ব্রিটিশ বাহিনী। কিন্তু কোস্টালরা সহজে হার মানার জাতি নয়। তাদের রাজার নেতৃত্বে এক ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে ওঠে। রাজার নিজস্ব সেনাবাহিনী বুক চিতিয়ে লড়ে, তবে অস্ত্রশস্ত্রে পিছিয়ে থাকায় শেষ পর্যন্ত রাজাও পড়ে যান ব্রিটিশদের গুলিতে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে তিনি তার মুকুট তুলে দেন এক ছোট্ট বালকের হাতে। বলেন, এই মুকুটের যোগ্য উত্তরাধিকারী একদিন ফিরে আসবে, তাকে সেইটা বুঝিয়ে দিও। তারপর সেই শিশুসহ কিছু জীবিত কোস্টালদের এক জাহাজে তুলে পাঠিয়ে দেওয়া হয় শ্রীলঙ্কার দিকে। রক্তাক্ত রাজা মাটিতে লুটিয়ে পড়েন, আর সেখানেই 1920 সালের অধ্যায় শেষ হয়। 70 বছর পর 1991 সালের হায়দ্রাবাদ শহরে গল্পের দৃশ্যান্তর হয়। সেখানকার একটা ব্যস্ত থানায় এক কনস্টেবল প্রবেশ করে তার বন্ধুর রেফারেন্সে। তার নাম সুরি। সুরির আগমন এই কারণে যে থানার স্কেচ আর্টিস্ট নাকি ছোটবেলার ছবি দেখে মানুষের বর্তমান চেহারা আঁকতে পারেন। সেই আশায় সুরি এসেছে তার 18 বছর আগে হারিয়ে যাওয়া ভাই শিভার বর্তমান মুখ আঁকিয়ে নিতে। শিভা এক মার্ডারের পর থেকে আর বাড়ি ফেরেনি। মা এখনো ছেলের পথ চেয়ে থাকে, আর সুরিও বছরের পর বছর খুঁজে চলেছে তার ভাইকে। ঠিক সে সময়ে থানায় প্রবেশ করে এক বৃদ্ধ, যিনি তার নাতির সন্ধানে বারবার পুলিশের কাছে এসে ধর্ণা দিয়ে চলেছেন। কিন্তু হঠাৎ ইন্সপেক্টর এসে বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। আশেপাশের কেউ কিছু বলার সাহস পায় না। সেই মুহূর্তে বন্ধুর কাছ থেকে সুরি জানতে পারে বৃদ্ধের নাতি আসলে এক বড় অপরাধের সাথে জড়িত। তাকে এনকাউন্টার করার জন্য ধরে নিয়ে আসা হয়েছে। অবশ্য এটার কোনো কেস ফাইলও করা হয়নি। সুরির ভেতরে তখন কেমন যেন একটা মায়া কাজ করে ওঠে। সে চুপিসারে এভিডেন্স রুমের তালা খুলে দেয়, যাতে সেই ছেলেটি পালাতে পারে। আর সে নিজে এক ইন্সপেক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে, যেন সবার মনোযোগ সুরির দিকে থাকে, আর সেই সুযোগে ছেলেটি পালিয়ে যেতে পারে। এক পাশে দাঁড়িয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে বৃদ্ধ লোকটি সুরির দিকে। সুরি বাড়িতে ফিরে এসে দেখে তার বস তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। বস রেগে গিয়ে তাকে শাসায়, কিন্তু সুরিও এবার চুপ থাকে না। তার ভেতরের রাগও বেরিয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পর তার মা এসে উপস্থিত হন, আর তার মুখে কোনো কথা না বলে চলে যান। সেই রাতেই সুরির মা তার সঙ্গে একটা কথাও বলে না। তখন সুরির এক চাচা, যিনি একজন সিনিয়র অফিসার, এসে বলেন, তোমার ভাই চলে যাওয়ার পর থেকেই তোমার মা এভাবে চুপ হয়ে গেছে। কাল থানায় কমিশনার আসবে, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে তোমাকে, কারণ সে এক বন্দীকে মুক্ত করতে সাহায্য করেছে। পরদিন থানায় উপস্থিত হয় সুরি। বস তার পক্ষ নিয়ে সুপারিশ করতে গেলে কমিশনার উত্তেজিত হয়ে সুরিকে নির্দেশ দেয় তার বসকে চড় মারতে। সুরি কিছু না বুঝে এ কথা শুনে অসহায়ভাবে বসকে চড় মেরে বসে। এরপর কমিশনার বলে, তুমি এসআইকে কেন মারলে, আর কেনই বা তুমি অপরাধীকে পালাতে দিলে? তিনি হুঁশিয়ারি দেন, যদি সঠিক ব্যাখ্যা দিতে না পারো তাহলে শুধু চাকরিটাই যাবে না, বরং 5 বছরের জেলও তোমার হতে পারে। তখন সুরি ঠান্ডা মাথায় উত্তর দেয়, যাকে ধরা হয়েছিল তার নামে কোনো কেস রেকর্ডই হয়নি। যদি এই বিষয়টা আদালতে যেত তাহলে কিন্তু আপনাকেই কাঠগড়ায় দাঁড়াতে হতো। আর যে ইন্সপেক্টর তাকে এনকাউন্টার করার জন্য ধরে নিয়ে এসেছিল, তার বিরুদ্ধে আগেই 3টা ফেক এনকাউন্টারের অভিযোগ রয়েছে। চতুর্থটা হলে আপনিও রেহাই পেতেন না। কমিশনার তার উত্তরে স্তব্ধ হয়। এরপর জানতে চায়, তুমি কি এসব আগেই জেনেছিলে নাকি পরে খুঁজে বের করেছো? সুরি জানায় সে পরে এসব তথ্য জোগাড় করেছে। তখন এক ইন্টেলিজেন্স অফিসারের উপস্থিতিতে কমিশনার সুরিকে ছেড়ে দেয়। সেদিন রাতেই গোপনে সুরির সঙ্গে দেখা করতে আসে সেই ইন্টেলিজেন্স অফিসার সরাসরি জানিয়ে দেয় তাকে একটা কভার্ড অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। এই অপারেশনের সময় তার পরিচয়, পদমর্যাদা সবকিছু গোপন রাখা হবে। এসব কথা শুনে সুরি অবাক হয়। সে একজন সাধারণ কনস্টেবল, কিভাবে সে এত বড় দায়িত্ব পেতে পারে? তখন সে সোজা সাপটা জানিয়ে দেয়, আমি পারবো না। তখন অফিসার তার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি যদি তোমার ভাই শিবাকে ফিরে পেতে চাও তাহলে এই অপারেশনই তোমার শেষ সুযোগ। ভাইয়ের নাম শুনে সুরির বুকের মধ্যে কিছু একটা যেন হাহাকার করে ওঠে। মনে পড়ে সেই শৈশবের দিন, যখন তারা দুই ভাই একসাথে দৌড়াতো, খেলতো, হাসতো। একসময় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শিবা ছোটবেলায় তাদের বাবাকেই মেরে ফেলে, কারণ তাদের বাবা দিনের পর দিন তাদের মাকে
নির্যাতন করত, কিন্তু শিবা নিজে পালায়নি, তাকে পালাতে বাধ্য করা হয়েছিল। সেই দিন থেকেই সুরি প্রতিজ্ঞা নেয় সে তার ভাইকে একদিন না একদিন খুঁজে বের করবে। আর আজ এতদিন পর সেই সুযোগ এসে দাঁড়িয়েছে তার দরজায়। সুরি এবার রাজি হয়ে যায়। রাতেই সুরিকে নিয়ে দিল্লি পাড়ি জমায় ইন্টেলিজেন্স অফিসার। সেখানে মন্ত্রীদের নিয়ে হয় এক গোপন ব্রিফিং। তাতে বলা হয় শ্রীলঙ্কার জাফনা অঞ্চল এখন স্মাগলারদের নিরাপদ ঘাঁটি হয়ে উঠেছে। হংকং থেকে আসা এক বড় আর্মস শিপমেন্ট ভারতের ভেতরে প্রবেশ করতে চলেছে, যার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ মানুষদের টার্গেট করা হবে। এই শিপমেন্টের দায়িত্বে থাকবে কোস্টালরা। আর সবকিছুর পেছনে আছে এক ভয়ঙ্কর চক্র, যার লিডার হলো মুরগান এবং শিভা। তখনই এক বিশদ ব্যাখ্যায় তুলে ধরা হয় কোস্টালদের ইতিহাস। 1920 সালে ইংরেজদের কাছে পরাজিত হয়ে শ্রীলঙ্কার দেভি নামক এক জায়গায় তারা পালিয়ে যায়। এরপর সেখানেও যুদ্ধ, অভাব এবং পরিচয়হীনতার যন্ত্রণা পেয়ে তারা অপরাধ জগতে পা রাখে। তাদের পরবর্তী প্রজন্ম হয়ে ওঠে স্মাগলার। আর আজ সেই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে শিভা নিজেই। এরপর সরকার সিদ্ধান্ত নেয় এই চক্রকে থামাতে হবে, আর তা তাদের ভেতরে ঢুকে। আর সেটা সম্ভব একমাত্র শিভার ভাই সুরির মাধ্যমেই। এরপর শুরু হয় সুরির কঠিন ট্রেনিং পর্ব। কড়া নজরদারিতে শারীরিক ও মানসিক চাপ পড়ে তার। অন্যদিকে দেখা যায় দেভি শহরের কোস্টালরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে রক্ত হারাচ্ছে। তাদের কেউ একজন মুকুটের সামনে দাঁড়িয়ে হতাশ হয়ে বলে ওঠে, আর কত প্রাণী ভাবে যাবে, আমাদের রাজা কবে আসবে? এই প্রতীকী দৃশ্যেই যেন ভবিষ্যতের ইঙ্গিত লুকিয়ে থাকে। এদিকে শিভাকে শ্রীলঙ্কার পুলিশ ধরে ফেলেছে, আর সুরিকে কয়েদি সাজিয়ে পাঠানো হয় জাফনার সেন্ট্রাল কারাগারে। হাতে মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে যেভাবেই হোক শিভাকে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনতে হবে। জেলে ঢুকেই সুরি শিভার লোকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ে, আর সেখানে প্রচণ্ড মারধর শুরু হয়। মূলত সুরি এটা ইচ্ছে করেই করে, যাতে তার ভাই শিভার দেখা সে পায়। সব খবর পেয়ে শিভা নিজেই সুরির সামনে এসে দাঁড়ায়। এত বছর পর ভাইকে দেখে চোখে জল চলে আসে সুরির। কিন্তু এরপর যা হয় তা শুধু যুদ্ধ নয়, রক্তের সম্পর্কের জটিল লড়াই। 2 ভাই একে অপরকে আঘাত করে। একসময় শিবা ছুরিকাঘাত করে সুরির পেটে, কিন্তু সুরি রক্তাক্ত মুখে বলে, হয় আমাকে মেরে ফেলো, নয়তো আমার হাতে তোমার মৃত্যু হবে। এই কথা শুনে থমকে যায় শিবা। নিজের হাতে ছুরি টেনে বের করে। অন্য কেউ মারতে এলে তাকেও থামিয়ে দেয়, আর জানায় ও আমার ভাই। তখনই সেখানে পুলিশ চলে আসে, আর সেদিনের মতো 2 ভাইয়ের আর কথা হয় না। রক্তাক্ত শরীরে জেলের মেঝেতে বসে পড়ে সুরি, আর শিভার মুখের দিকে তাকিয়ে থাকে নিঃশব্দে। সেদিন রাতেই ভাই শিভার সাথে দেখা করতে যায় সুরি। এত বছর পর সুরিকে এই জেলখানায় দেখে শিবা অবাক হয়। সুরি দেখায় তার কাছে থাকা ছোটবেলার ছবি। তারপর জিজ্ঞেস করে, এখানে কিভাবে আসলি? যা, মায়ের কাছে ফিরে যা। তখন 2 ভাইয়ের মধ্যে অনেক কথোপকথন চলে। সুরি অনেক অভিমান করে তার ভাইয়ের ওপর। সে বলে, গত 18 বছরেও একবারও সে তার ভাইয়ের কাছে আসেনি, মায়ের কাছে আসেনি। শিভা জানায় তার পরিস্থিতিটা সেরকম ছিল না। এটা বলে সে আবারও মায়ের কাছে ফিরে যেতে বলে ভাইকে। তখনই সুরি আবেগে ভেঙে পড়ে বলে, মা তো 2 বছর আগেই মারা গিয়েছে। মূলত সে তার ভাইকে ইমোশনাল করার জন্য কথাগুলো বলে। সেদিনই জেলখানায় সুরির সাথে দেখা করতে আসে ইন্টেলিজেন্স অফিসার। এবার সুরিকে এক নতুন টার্গেট দেয়। অফিসার সুরিকে তার ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখায়। শিভা বিয়ে করেছে কোস্টালদের একজনকেই, যার নাম গৌরী। তবে তারা সবাই হোস্টেজ সিচুয়েশনে আছে, অর্থাৎ শ্রীলঙ্কার দেভিতে সব কোস্টালবাসী বন্দী রয়েছে শ্রীলঙ্কার বড় স্মাগলারের কাছে। তাছাড়া সেখান থেকে কোনো মহিলা শহরে পর্যন্ত আসতে পারে না। ইন্টেলিজেন্স অফিসার তাকে এটাও বলে যে শিভা এবং তার পুরো ফ্যামিলিকে দেশে ফিরিয়ে আনার জন্য তাকে অনেক কষ্ট করতে হবে। তারপরেও ইন্টেলিজেন্স অফিসার জানায়, এই ব্যাপারটা কিন্তু শুধু তোমাকেই দেখতে হবে। তারপর এক নতুন আইডি কার্ড দিয়ে জানায়, তুমি শিভার ফ্যামিলি হয়ে কোস্টালদের মধ্যে ঢুকে যাবে। তারপর আগামী 10 দিনের সকল খবর আমাকে ইনফর্ম করবে। এসব বলার পর একটা নম্বর দেয় অফিসার। জানায়, যদি কখনো তাকে আর্মিরা ধরে তাহলে এই নাম্বার আর হোয়াইটস্যান্ড কোড নেম ইউজ করে। সাথে তাকে আরও জানায় ডক্টর অনু নামে একজন স্পাইকে সবকিছু ডিটেলস করে জানাবে। অফিসারের কাছ থেকে এসব ইনফরমেশন এবং প্ল্যান পেয়ে কাজে লেগে পড়ে সুরি। সে দেভি যাওয়ার জন্য ঘাটে আসে কোস্টালদের একজনের সাথে। এসে দেখে ডক্টর অনু এক কোস্টাল প্রেগনেন্ট মহিলাকে শহরে নিতে চাইলে মুরগান তাদেরকে বাধা দেয়। এই মুরগান সম্পর্কে সুরি আগে থেকেই জানে। মুরগান এবং তার ভাইয়েরা স্মাগলিংগুলো চালায়। তাছাড়া তাদের হাতে জিম্মি কোস্টালরা। তাই ওই অসুস্থ মহিলাকেও হাসপাতালে যেতে বাধা দেয়। উপায় না পেয়ে অনু সেখানে বাচ্চা প্রসব করায়, কিন্তু বাচ্চার কন্ডিশন অনেক খারাপ থাকে। তাই অনু জানায় বাচ্চাকে হসপিটালে শিফট করতে হবে। এই খবরটা জানানো হয় সুরির মাধ্যমে।
কারণ সুরি এবং অনু আগে থেকেই কানেক্টেড। সেই সময় সুরির শরীরে রক্তের দাগ দেখতে পেয়ে সুরিকে হাসপাতালে আসতে বলে ডক্টর অনু। এরপরেই সুরি পা রাখে দেবীতে। এসেই আগে সেই রাজার ভাস্কর্যের দিকে তার চোখ যায়, কিন্তু সুরিকে দেবীর মানুষজন ঠিক মেনেই নেয় না, কারণ সেখানে বহিরাগত কেউ অ্যালাউড নয়। শিভা তাদেরকে জানায় এটা আমার ভাই। তারপরেও অন্য সবাই বলে কোনো কিছু যদি উল্টো পাল্টা হয় তাহলে কিন্তু তার খবর আছে। সুরি এরপরেই পরিচিত হয় তার ভাবির সাথে। সেদিন শিভা সুরিকে বলে তোকে সেন্টার পয়েন্টে নিয়ে যাব, রেডি থাকিস। এই তথ্য পাওয়া মাত্র সুরি সেদিনই হাসপাতালে আসে ডক্টর অনুর কাছে, গিয়ে বলে সেন্টার পয়েন্ট নিয়ে কথা চলছে। ডক্টর অনু শুধু চুপচাপ শুনে যায় আর ট্রিটমেন্ট করে সুরির। পরের দিন সুরিকে নিয়েই বেরিয়ে পড়ে সেন্টার পয়েন্টে যাওয়ার জন্য। সেখানে যোগ দেয় মুরগান এবং তার লোকজন। সুরি সেন্টার পয়েন্টে এসে বুঝতে পারে এখানে আজ গোল্ড স্মাগলিং হচ্ছে। তাই ব্যাপারটা অনুর থ্রুতে ইন্টেলিজেন্স অফিসারকে জানিয়ে দেওয়া হয়, আর ইন্টেলিজেন্স অফিসার ইনফর্ম করে শ্রীলঙ্কার নেভিকে। তখনই চলে আসে নেভি। দুর্ভাগ্যবশত শিভা সুরিকেই ধরতে বলে গোল্ডের ব্যাগ। তারা ফিরতে থাকে গোল্ড নিয়ে। কিছু দূর যেতেই ইচ্ছে করে গোল্ডের ব্যাগ হাত থেকে ছেড়ে দেয় সুরি। এতে তারা নেভির হাত থেকে তো বেঁচে যায়, কিন্তু গোল্ড হাতছাড়া করে ফেলে। এই জন্য রাগে মুরগান একজন কোস্টালকেই মেরে ফেলে আর বলে সে মূলত জানতে চায় এই ইনফরমেশন কে লিক করেছে। এরপর একজনকে মারতে মারতে সে মেরেই ফেলে। 4 কোস্টালকে ধরেও নিয়ে যায়। এক কোস্টালকে মেরে ফেলায় মুরগানের বাবা রেগে যায় মুরগানের ওপর, কারণ তাদের এই স্মাগলিং বিজনেস পুরোটাই কোস্টালদের উপর নির্ভর করে। ওইদিকে লাশ দেবীতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। এই যে কোস্টাল তথা দেবীবাসীদের একের পর এক মানুষ মরছে, মূলত এসব হচ্ছে মুরগান এবং তার ভাইদের জন্য। এর মধ্যে শিভাকে জানানো হয় কাস্টেল এক মিটিং ডেকেছে। শিভা তার ভাই সুরি এবং অন্যান্য দেবীবাসীকে নিয়ে সেই মিটিংয়ে হাজির হয়। মিটিংয়ে হাজির হওয়ার পরেই মুরগানের সাথে তার কথা কাটাকাটি চলে, কারণ মুরগান কোস্টালদের একজনকে মেরে ফেলেছে, আবার 4 জনকে বন্দি করে রেখেছে। এক পর্যায়ে 2 জন গান পয়েন্টে দাঁড়িয়ে যায়। তখন কাস্টেল বলে সামনেই হংকং থেকে একটা শিপ আসবে, তাই ওইটা চালান দেওয়ার আগে খুঁজে বের করতে হবে আসল বিশ্বাসঘাতককে। আর সেজন্যই সব দেবীবাসীকে ওই 4 জনের সাথে এখানে বন্দি থাকতে হবে যতদিন না বিশ্বাসঘাতক ধরা পড়ছে। হংকং থেকে শিপ আসছে মানেই সেখান থেকে আর্মস নিয়ে আসা হচ্ছে, এইটা বুঝতে পারে সুরি। তাই তখন সুরি বলে ওঠে আমরা যদি গোল্ড ফিরিয়ে দেই তাহলে আমাদের সবাইকে সহ ওই 4 জনকে ছেড়ে দিতে হবে। স্মাগলারদের একজন এই প্রস্তাবে খুশি হয়, কিন্তু মুরগান বলে নেভিদের কাছ থেকে গোল্ড ছিনিয়ে নিয়ে আসা এত সহজ নয়। তাছাড়া এতে কি প্রমাণ হয় যে বিশ্বাসঘাতকটা আসলে কে? তবে মুরগানের এই মতামত সেখানে প্রাধান্য পায় না, কারণ তাদের লাগবে তো গোল্ড। তখন সুরি আরও একটা শর্ত জুড়িয়ে দেয়। সে বলে আমরা গোল্ড ফিরিয়ে এনে দিলে লক্ষ্মীকে তার বাচ্চাকে দেখাতে হবে। লক্ষ্মী সেই প্রেগনেন্ট মহিলাটি যার বাচ্চা প্রসব করিয়েছিল ডক্টর অনু, আর সেই বাচ্চা অসুস্থ থাকায় তাকে হসপিটালে নেওয়া হয়। লক্ষ্মী থাকে দেবীতে। তো এসব শুনে মুরগান আবারও ক্ষিপ্ত হয়, কারণ বাচ্চা দেখতে চাইলে তো দেবীর মহিলারা মেইনল্যান্ডে প্রবেশ করবে, যেটা আবার রুলসের বাইরে। কিন্তু অন্যান্য সবাই সুরির এই প্রস্তাবেই রাজি হয়। এই প্রস্তাবের পক্ষে নিজেদের মধ্যে ভোটিংও চলে। সব ঠিক থাকায় কাস্টেল সুরিকে বলে 3 দিনের মধ্যে নেভি গোল্ডগুলো হস্তান্তর করবে সেনাবাহিনীর কাছে, আর যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। সুরি এসব ডিল করে দেবীতে আসলে দেবীর লোকজন রেগে যায় সুরির ওপর। তারা মনে করে সুরি এখানে আসার পর থেকেই দেবীবাসীরা হুমকির মুখে। কিন্তু শিভা সেখানে বলে আজকে সুরি যা বলেছে আমাদের ভালোর জন্য বলেছে। আমরা গোল্ড ফিরিয়ে আনতে পারলে আমাদের বন্দি 4 জনকে তো মুক্ত করতে পারবই, সেই সাথে লক্ষ্মী তার বাচ্চাকে দেখতে পারবে। তাই সুরিকে প্ল্যান বলতে বলে। সুরি জানায় তার 2টা জিপ লাগবে। তারপর সর্বক্ষণ নেভি এবং আর্মির তদারকি করার জন্য লোক লাগায় সে। এর মধ্যেই গোল্ড যেদিন শিফটিং এর দিন আসে সেদিন সুরি দেবীবাসীকে নিয়ে গোল্ড ব্যাগ উদ্ধারের মিশনে নামে। একসময় সুরি তার প্ল্যান অনুযায়ী গোল্ড বার ছিনিয়ে নিয়ে লরিতে করে যেতে থাকলে পড়ে যায় আর্মির চেকপোস্টে। হঠাৎ আর্মির চেকপোস্ট দেখে অবাক হয় শিভা, কারণ এই রোডে কখনোই চেকপোস্ট ছিল না। তবে এবার তারা বিপদে। তাই শিভা সুরিকে সেখান থেকে চলে যেতে বলে, আর তার ভাইকে জানাই সেই এ ব্যাপারগুলো হ্যান্ডেল করবে। তবে সুরি কোথাও যেতে চায় না। তার ভাইকে বলে বসে আগের বার তুমি ছেড়ে চলে গিয়েছিলে আর আসনি, তাই এবার আমি কোথাও যাচ্ছি না। তখন শিভা সিদ্ধান্ত নেয় তারা দুজনেই ড্রাইভ করে সামনে এগিয়ে যাবে। এই কথা শুনে সুরি ড্রাইভ করতে থাকে। তখন আর্মিরাও লরিকে লক্ষ্য করে গুলি চালায়, যার জন্য লরি আটকে যায় সেখানে। তখন আর্মির ধোঁয়া ছুড়ে কাছে আসতে থাকলে শিভা এক আর্মিকে জিম্মি করে ফেলে।
তবে আর্মিরাও চুপ থাকে না। সুরিকে লক্ষ্য করে তারা গুলি চালায়। সুরি তখন নিজেকে বাঁচানোর জন্য ঢাল হাতে নেয়। তারপর তার মনে পড়ে যায় অফিসারের দেওয়া ওই নম্বর এবং কোডের কথা, তাই এগিয়ে যায় আর্মির পোর্টেবল টেলিফোনের দিকে। এক পর্যায়ে টেলিফোনের কাছে গিয়ে ওই নম্বরে ফোন দিয়ে কোড বললে আর্মিরা গুলি করা থামিয়ে দেয়, যা দেখে শিবা একদম হতবম্ব হয়ে যায়। তখন সুরি ভাইকে বলে চিন্তা নেই। এরপর সুরিকে সব আর্মির সাইড দেয়। এমনকি আর্মি অফিসার ইন্ডিয়ান পুলিশ বলে সুরির সাথে হাতও মেলায়। আরও একবার অবাক হয় শিবা। গোল্ড উদ্ধার করে শিবা সেইটা নিয়ে যায় স্মাগলার গ্যাংদের দিকে। অন্যদিকে সুরি চলে আসে মুরগানের কাছে, তাদের যে বন্দি 4 জন ছিল তাদেরকে ছাড়িয়ে নিতে। তখন প্রধান স্মাগলার কাস্টেল ফোন করে মুরগানকে, ফোন দিয়ে জানায় 4 জনকে ছেড়ে দিতে। সুরি তখন ফোন ধরে বলে মুরগানকেও আমাদের সাথে যেতে হবে। মুরগানের বাবা তখন মুরগানকে সাথে যেতে বলে। সেই সাথে লক্ষ্মীকেও হাসপাতালে নিয়ে আসার নির্দেশ দেয়। সুরি লক্ষ্মীকে নিয়ে হাসপাতালে আসে। এই লক্ষ্মী হচ্ছে দেবীর প্রথম মহিলা যে মেইনল্যান্ডে পা রাখে। লক্ষ্মী হাসপাতালে এসে বাচ্চাকে দেখে ইমোশনাল হয়ে যায়। আবার এই অসাধ্য সাধন করার জন্য সুরিকে সে ধন্যবাদ জানায়। তখন সব দেবীবাসী সুরির গুণগান করে, সুরিকে নিয়ে স্লোগান দেয়। ওইদিকে রাগান্বিত অবস্থায় মুরগান তার বাবার কাছে আসলে মুরগানের বাবাই তাকে শান্ত হতে বলে। কিন্তু শান্ত তো দূরের কথা, সে আরো রাগে ফেটে পড়ে। তাই বন্ধু সিলভার কাছে এসে রাগ শেয়ার করে। বন্ধু তখন বলে তোর বাবার জন্য এত বিপত্তি, তাহলে তোর বাবাকেই মেরে ফেলি, কারণ সে বেঁচে থাকলে দেবীদের কিচ্ছু করতে পারবো না। ওইদিকে সবাই দেবীতে ফিরলে উৎসবে মেতে ওঠে। এর মধ্যে শিবা আসলে এসব দেখে অবাক হয়। আবার শিবা এসে তার ভাইয়ের জয়ধ্বনিও শোনে, কিন্তু তার ভাই যে পুলিশ ইনফর্মার সেইটা নিয়ে সে চিন্তায় পড়ে। তাই সুরির কাছে এসে বলে তুই কি জন্য এখানে এসেছিস তা তো স্পষ্ট, আর আমার এসব জানার ইচ্ছাও নেই, তাই তোকে বলছি তুই এখান থেকে চলে যা। সুরি তখন বলে আমি এখানে একটা মিশনে এসেছি, আর সেটা শেষ না করে আমি যাব না। কাজ শেষ হলে আমি তোমাকে ভাবিকে আর বাচ্চাদেরকে নিয়েই তবেই যাব। এই দেবীর মানুষজন এমনিতেই মারা যাবে, তুমি কেন তাদের জন্য ফ্যামিলিকে বিপদের মধ্যে ফেলবে? কিন্তু শিবা সুরির কোনো কথাই শুনে না, বারবার তাকে চলে যেতে বলে। তখনই সেই উৎসবের মধ্যে দেবীদের একজনকে পুলিশ ইনফর্মার বলে মারে, জানায় এই গোল্ড স্মাগলিং এর কথা ফাঁস করে দিয়েছে। এই কথা শুনে শিবা এবং সুরি দুইজনেই ভয় পেয়ে যায়। সে ইনফর্মারকে মারতে থাকলে একজন এসে জানায় মুরগানের বাবা মারা গিয়েছে। এইটা শুনে দেবীবাসীরা আরও আতঙ্কিত হয়। মুরগানের বাবার জন্যই তারা এতদিন বেঁচে ছিল। মুরগান তো তাদেরকে এবার ছাড়বে না। ওইদিকে মুরগান তার বাবার লাশের পাশে সবাইকে বলে বাবা দেবীবাসীদের অনেক পছন্দ করত, তাই চাই আমার বাবার দোয়ায় যেন সকল দেবীবাসীরা এখানে উপস্থিত থাকে, এমনকি সেখানকার মহিলারাও, সাথে যেন সেই সুরিও থাকে। তো মুরগানের থেকে এসব কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়ে শিবা। অন্যদিকে সুরি আসে ডক্টর অনুর কাছে। দেবীতে যে ইনফর্মার ধরা পড়েছে সেটা ডক্টর অনুর ছিল, তাই তার ওপর ক্ষেপে যায় সুরি। তখনই সেখানে চলে আসে সেই ইন্টেলিজেন্স অফিসার। এসে উল্টো সে সুরিকেই ব্লেম দেয়। সেই সাথে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে তুমি তো বিশ্বাসঘাতকতা করেছ, গোল্ডগুলো তুমি তাদের হাতে তুলে দিয়েছ। এই বলে একটা ফাঁকা গুলি চালিয়ে দেয়। তবে মাথায় পিস্তল ধরার পরেও সুরি একটুও ভয় পায় না। তাই অফিসার আরও একবার তাকে সুযোগ দেয়, জানায় তোমার ভাই শিবা হংকং থেকে আসা শিপের যে কন্টেইনারে করে আর্মসগুলো আসছে জেনে গিয়েছে যে হংকং থেকে আসা শিপের মধ্যে আর্মস আসছে। তুমি তার থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে দেবে। যদি ঠিকঠাক নিতে পারো তাহলে তুমি সহ তোমার ভাইয়ের ফ্যামিলি ইন্ডিয়াতে যেতে পারবে, আর যদি দিতে না পারো তাহলে দেবীবাসীরা জানবে তোমার ভাইও একজন ইনফর্মার। এতে সবার সামনে তার নির্মম মৃত্যু হবে। সিন শিফট করে দেখানো হয় দেবী। সেখানে দেবীদের গুরু সেই ইনফর্মারকে সবার সামনে ছুরিকাঘাত করে মেরে ফেলে। দেবীবাসীদের কাছে বিশ্বাসঘাতকের কোনো ঠাঁই নেই। শিব এসব দেখে আবারও আতঙ্কিত হয় আর চিন্তা করে তার ভাইয়ের জন্য। সুরি অফিসারের থেকে এসব কথা শুনে ভাই শিভার কাছে এসে শিপের কন্টেইনারের নাম্বার চায়, কিন্তু শিভা এবারও তাকে শুধু চলেই যেতে বলে। সাথে জানায় এখানকার একজন তোর ইনফরমেশন নিতে ইন্ডিয়া গিয়েছে, সে ফিরে আসার পর তুইও ধরা পড়ে যাবি। কিন্তু সুরি সবাইকে নিয়েই ফিরতে চায়, এজন্য ভাইয়ের থেকে বারবার কন্টেইনারের নাম্বার চায়, কিন্তু ভাইও বারবার তাকে ফিরেই যেতে বলে। তখন সুরি জানায় তোমার এখানে তো ফ্যামিলি আছে, ওখানে আমার কেউ নেই। তুমি চলে যাওয়ার পর থেকে মা আমার সাথে ঠিকভাবে কথাই বলে না। সুরির এ কথাতে শিভা ক্লিয়ার হয়ে যায় যে তার মা এখনো বেঁচে আছে। সুরি তাকে মিথ্যা কথা বলেছে। সুরির এই মিথ্যা কথায় ভাই তার ওপর আরও অভিমান করে, কিন্তু সুরি তাকে বোঝায় সে যা করেছে শুধু তার ভাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করেছে। এবার শিভা কন্টেইনারের নাম্বার তার ভাইকে দিয়েই দেয়। সেই সাথে বলে দেয় ওই কন্টেইনারটা সেই লোড করবে, যদি সেটা ছিনিয়ে নিতে হয় তাহলে তার ভাইকে মেরেই নিতে হবে। সেদিনই অন্য এক ইন্টেলিজেন্স অফিসার সুরির অফিসারকে ফোন দেয়
আর এই মিশন অ্যাবর্ট করতে বলে, কারণ গোল্ডের ব্যাপারে নেভি জেনে গিয়েছিল। তাছাড়া ইনফরমারও ধরা পড়েছে। কিন্তু এই অফিসার জানায় এই মিশন কোনোভাবেই অ্যাবর্ট করা হবে না, সবাইকে শেষ করতে হবে। সবাইকে সেই ইনফরমেশন দিয়েছে সেইটাও জানায়। সব জায়গাতে তার লোক আছে। আর্মির চেকপোস্ট থেকে শুরু করে ইনফরমার ধরিয়ে দেওয়া সব কাজই সেই করেছে। তাদের সব জায়গাতে সে লোক রেখে দিয়েছে। তাই সে জানায় এই মিশন চলবেই। সেদিন রাতে সব দেবীপাশী চলে আসে মুরগানের বাড়িতে দাওয়াত খেতে। শিভা সহ সবাই সেখানে আসে, শুধু সুরি আসে না। সবাই উপস্থিত হলে মুরগান প্রধান স্মাগলার ক্যাস্টেলের সাথে দেখা করায়। ক্যাস্টেলের সাথে কথা বলতে আলাদা জায়গায় নিয়ে আসে। সেখানে মুরগানের বন্ধু সিলভা, যে আবার সেই ইন্টেলিজেন্স অফিসারের হয়েই কাজ করে, সে ক্যাস্টেলকে জানায় এই যে গোল্ড স্মাগলিং সহ সামনের স্মাগলিং এর খবর লিক হয়েছে, এসব হয় সুরি করেছে নয় শিবা। মূলত এসব প্যাঁচ লাগানোর জন্য সিলভাকে ওই অফিসারই এখানে পাঠিয়েছে। এসব শুনে ক্যাস্টেল আলাদা ডাক দেয় শিবাকে, সেই সাথে সুরিকে খুঁজে নিয়ে আসতে বলে। সুরিকে তখন দেখা যায় ডক্টর অনুর সাথে। সুরি অনুকে তার মনের দুঃখগুলো বলে। তখন অনু সুরিকে জানায় এখান থেকে তাকে একাই চলে যেতে। সে সাথে বলে তোমার ভাই শিবা মোস্ট ওয়ান্টেড আসামি, একজন মার্ডারার আর রাক্ষস। সুরি তখন বলে আমার ভাই রাক্ষস নয়, আমি নিজে রাক্ষস। ছোটবেলায় আমার বাবাকে আমি হত্যা করেছি, কিন্তু সেইটার দায় নেয় আমার ভাই শিবা। তাই ছোটবেলায় আমি প্রতিজ্ঞা করি শিবাকে খুঁজে বের করে তাকে অবশ্যই বাড়িতে নিয়ে আসব। এদিকে শিবা নিজের ভাইকে বাঁচানোর জন্য সবার বিভিন্ন প্রশ্নের মুখে বলেই ফেলে সেই ইনফরমার, আর সেইটা জানায় তাকে এখানে পাঠানো হয়েছে সব তথ্য পাচার করার জন্য। শিবার কাছে এসব কথা শুনে সেখানকার সবাই শিবাকে মারার জন্য উঠে পড়ে লাগে। তখন মুরগান বলে শিবা হয়তো ইনফরমেশনগুলো অন্য কাউকেও বলেছে, তাই এই রিস্ক আর নেব না। এজন্য আজকে সব দেবীবাসীকে এখানেই মেরে ফেলব। এইটা শুনে শিবা হাত জোর করে মিনতি করে বলে আমি কাউকেই বলিনি, তাদের কোনো দোষ নেই, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু সেখানকার সবাই ভোটিং শুরু করে। সেই ভোটিংয়ে সবাইকে মেরে ফেলার রায় হয়। তাই মুরগান পেছন থেকে ছুরি চালিয়ে দেয় শিবার শরীরে। তারপর বলে তোর সামনেই আজ সব দেবীবাসীকে মারব। এসব বলার পর মুরগান তার লোকদের নির্দেশ দেয় আক্রমণ চালানোর। সে সময় দেবীবাসীরা মজা করে খাবার খাচ্ছিল। এর মধ্যেই প্রথম মারা হয় শিবার স্ত্রী গৌরীকে, তাও আবার শিবার চোখের সামনে। ওইদিকে সুরি ভাইয়ের কথা মনে করে আসতে চাইলে অনু তাকে আটকায় আর বলে শুধু শুধু এখন শিবার সামনে দাঁড়ালে আবার দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে, তাই যাওয়ার দরকার নেই। ওইদিকে মুরগান সহ তার লোকজন নির্মমভাবে মারতে থাকে দেবীবাসীদের। জীবন বাঁচানোর জন্য অনেক মানুষ বাড়ির বাইরে যেতে চায়, কিন্তু সেখানকার দরজাও লাগিয়ে দেওয়া হয়। এদিকে শিবা বাইরে আসলে দেখে শুধু লাশ আর লাশ। একসময় তার চোখ পড়ে তার ছেলের দিকে। ছেলেকে বাঁচানোর জন্য আহত অবস্থাতেই সবার সাথে লড়ে। একসময় গাড়ি নিয়ে দরজা খুলে দিতে যায়, তবে সেই গাড়িতেও আগুন লাগিয়ে দেয় মুরগানের লোকজন। তারপরেও সে থেমে থাকে না, গাড়ি দিয়ে দরজা ভেঙে ফেলে। তখন সবাই যান বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে। তখন ক্যাস্টেল মুরগানকে বলে এবার অনেক হয়েছে, তাদেরকে ছেড়ে দাও। মুরগান ছেড়ে তো দেয়, আর 100 বছরেও কোনো দেবীবাসী আমার দিকে চোখ তুলে তাকাতেও পারবে না। সেদিনই সুরি জানতে পারে দেবীবাসীদের ওপর কি ভয়ানক দিন নেমে এসেছে। খবর পেয়ে পাগলের মতো ছুটে আসে পোর্টে। তবে এসে দেখে কোনো জাহাজ নেই, ট্রলারও নেই, চারিদিকে শুধু শূন্যতা। তাই আর দেরি না করে সাঁতরে পার হয় বিশাল সমুদ্র। পৌঁছে যায় দেভিতে। দেভিতে এসে যা দেখে তা দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। একপাশে পড়ে আছে শুধু লাশ আর লাশ। সেই রক্তাক্ত স্তূপের ভিতর দিয়ে হেঁটে চলতে চলতে তার চোখ হঠাৎ পড়ে তার ভাতিজার নিথর দেহে। তারপর অনেক খুঁজে তার ভাবির লাশ পায়, বুকে টেনে নেয় তাকে। ভাবির মুখে শেষ কথাগুলো কানে বাজে তার। তখনই নজর পড়ে তার ভাই শিভার দিকে। নিজের ভাইয়ের নিথর শরীর দেখে একদম ভেঙে পড়ে সুরি। যেই ভাইয়ের খোঁজে সে এসেছিল, সেই ভাই কিনা এখন শুধুই একটা নিস্তব্ধ স্মৃতি। ঠিক তখনই দেবীবাসীদের গুরু তাকিয়ে থাকে রাজার ভাস্কর্যের দিকে। গম্ভীর কণ্ঠে বলে তুমি বলেছিলে এক মহাযুদ্ধ আসবে। আজ 70 বছর হয়ে গেল, তবুও আমরা আমাদের মহারাজাকে পাইনি। বারবার প্রাণ গেল, রক্ত ঝরল, কিন্তু সে রাজার দেখা আর মিলল না। তখন হঠাৎ গুরুর চোখ চলে যায় সুরির দিকে। দেখে সুরির রাগে অগ্নিমূর্তি হয়ে কোস্টালদের জাহাজটা পানিতে নামানোর চেষ্টা করছে। সেই দৃশ্য দেখে গুরুর মনে পড়ে যায় ছোটবেলার কথা। তখন সে একজনকে জিজ্ঞেস করেছিল আমরা আমাদের রাজাকে কিভাবে চিনব। উত্তরে বলা হয়েছিল সে অনেক শক্তিশালী হবে, তার শক্তি দেখে সমুদ্র কেঁপে উঠবে, আর তার পিঠে থাকবে এক বিশেষ চিহ্ন। গুরু তৎক্ষণাৎ চোখ রাখে সুরির পিঠে, আর সেখানে স্পষ্ট দেখতে পায় সেই চিহ্ন। সঙ্গে সঙ্গে সে বলে ওঠে
আমরা আমাদের মহারাজাকে খুঁজে পেয়েছি। মুহূর্তেই সবাই এগিয়ে আসে। সুরির পাশে দাঁড়িয়ে সেই জাহাজ নামায় সাগরে। সেই জাহাজেই সুরি রওনা দেয় মুরগানের রাজ্যে। সেখানে পৌঁছেই একে একে মেরে ফেলতে শুরু করে সব শত্রুদের। আহত হয়, রক্ত ঝরে, তবুও সে থামে না। প্রতিশোধ এখনও বাকি। শেষে গিয়ে পৌঁছে মুরগানের সামনে। মুরগান মুখে ঠান্ডা হাসি এনে বলে, আমি জানতাম তুই হচ্ছিস ইনফর্মার, তবুও তোর ভাইকে আমি নিজ হাতে মেরেছি। এই কথা শুনেই মাথা গরম হয়ে যায় সুরির। রাগে অন্ধ হয়ে গুলি ছুড়ে দেয়। তারপরেও সে থামে না। মাথায় আঘাত করে, টেনে হিঁচড়ে ফেলে দেয় মাটিতে। এতেও যেন সুরির ক্ষোভ কমে না। দেবীবাসীদের প্রতিটি মৃত্যুর প্রতিশোধ নেয় রক্তে রক্তে। একটার পর একটা ছুরি চালায় মুরগানের শরীরে। মেরে শেষ করেও যেন সে শান্তি পায় না। এরপর শুরু করে মুরগানের লোকদের মেরে ফেলা। গুলি ফুরিয়ে গেলে পিস্তল দিয়েই মারতে শুরু করে। কেউই রেহাই পায় না। শেষে এসে গুরু সব সত্য বলে দেয় সুরিকে। বলে, তুমি এখানে এসেছো শুধু ভাইয়ের খোঁজে নয়, তোমাকে এখানে আনা হয়েছে। তুমি সাধারণ কেউ নও, তুমি সেই ভবিষ্যৎবাণীর মহারাজা। তোমার মা আমাদের একজন ছিলেন। তোমার জীবনের প্রতিটি ঘটনা, শৈশবের হত্যা, ভাইয়ের আগমন, সব ছিল পূর্ব নির্ধারিত। তুমি আমাদের রাজা, তুমি আমাদের দেব। সুরি চুপচাপ শুধু শুনে যায়। তারপর গম্ভীর গলায় জানিয়ে দেয়, এখন থেকে তোমরা সবাই আমার দায়িত্বে। কেউ আর এত সহজে মরবে না। তারপর সবাই মিলে তাকে বসায় রাজার ভাস্কর্যের সামনে। মাথায় পরিয়ে দেয় রাজার মুকুট। সবাই হাত জোর করে মাথা নিচু করে শ্রদ্ধা জানায় তাদের নতুন রাজাকে। তবে গল্প এখানেই শেষ নয়। ঠিক তখনই বিদেশ থেকে ফিরে আসে মুরগানের ভাই। এসেই ঝাঁপিয়ে পড়ে হত্যায়। কয়েকজনকে ঠান্ডা মাথায় সে মেরে ফেলে। জানান দেয় কিংডম 2 এর। বোঝাই যায় কিংডম 2তে শুরু হবে আরেক দানবীয় লড়াই। এদিকে ইন্টেলিজেন্স অফিসারও আতঙ্কে পড়ে যায়। তার মাথায় ঘুরতে থাকে সেই নাম। ডক্টর অনুকেও তাই জানায় সবকিছু। কারণ ডক্টর অনু জানতো সেদিন শিভাকে মারা হবে। তবুও সে সুরিকে আটকিয়েছে। যদি একবার সুরি সেটা জানতে পারে, তাহলে সে কাউকে রেহাই দেবে না। এখন সুরি একজন সাম্রাজ্যের মহারাজা। নিজের প্রজাদের রক্ষা করা, তাদের জন্য জীবন বাজি রাখা, এইটাই তার পথ। যেমন তার পূর্বপুরুষও লড়েছিলেন, সেও লড়বে। রক্ত দিয়ে আবার ইতিহাস লিখবে। সেই যুদ্ধ দেখার অপেক্ষায় রইলাম আমরাও। হয়তো খুব শীঘ্রই তা কিংডম 2তে দেখতে পাবো। অ্যাকশন জনরার মুভি হিসেবে গল্পটা বেশ ভালো ছিল। সাধারণ পুলিশ থেকে মহারাজা বনে যাওয়ার জার্নিটাও খুবই উপভোগ্য। গল্পটাতে বিজয় দেবরকোন্ডার পারফরমেন্সও ছিল নজর কাড়া। আপনাদের কেমন লাগলো কিংডম, তা কমেন্ট করতে ভুলবেন না। নতুন মুভি নিয়ে সব সময় আপনাদের সাথে আছে মিসেস মুভি এক্সপ্লেনার। তাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারাও সাথে থাকুন। ধন্যবাদ।